হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন ফ্যান্টাসি মুভি ক্ল্যাশ অফ দ্য টাইটান্স নিয়ে, যেখানে বেসিক্যালি গডদের সঙ্গে সাধারণ মানুষদের একটি ক্ল্যাশ দেখানো হয়েছে। মুভির পুরো গল্পই গ্রিক মাইথোলজির উপর বেস করে তৈরি, তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন তাদেরকে আগে ভাগেই জানিয়ে রাখছি এটি শুধুমাত্র একটি মুভি হিসাবে দেখবেন। বাস্তব জীবনের সঙ্গে এই গল্প একদমই গুলিয়ে ফেলবেন না। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাবো মূল গল্পের দিকে। এই ছোট্ট বর্ণনার মাধ্যমে তিনজন অলিম্পিয়ানের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়, যারা হলেন জিউস, পোসাইডেন এবং হেডিস। এবার যারা মাইথোলজি সম্বন্ধে একটু জ্ঞান রাখেন তারা এইটা তো নিশ্চয়ই জানেন, এরা তিনজন হলেন তিন ভাই, আর এরা প্রত্যেকেই গ্রিক মাইথোলজি অনুযায়ী এক একজন গড। তো মুভিতে জানানো হয় আজ থেকে বহু যুগ আগে, মানে যখন মানব জাতির সৃষ্টি হয়নি, তখন এই তিন ভাই টাইটানদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছিল। এখানে জানিয়ে রাখি, টাইটান কিন্তু আসলে তাদেরই বংশ, মানে এই তিন ভাই নিজের পিতাকেই পরাজিত করে সাম্রাজ্য দখল করেছিল। মাইথোলজিতে এর নির্দিষ্ট কারণ উল্লেখ আছে, কিন্তু মুভিতে সেই কারণ তুলে ধরা হয়নি। তবু আমি এই ভিডিওর একদম লাস্টে আপনাদেরকে এই কারণ সংক্ষেপে জানিয়ে দেব। ওকে, তো এই টাইটানদের পরাজিত করতে হেডিস তার ভাই জিউসের কথা মতো একটি ভয়ঙ্কর দানব ক্রাকেনের সৃষ্টি করে, যার মাধ্যমে তাদের জয় আরো সহজ হয়ে যায়। যার পর তারা পুরো সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। জিউস হয়ে যায় স্বর্গের রাজা, পোসাইডেন হয়ে যায় সমুদ্রের রাজা, আর হেডিস তার ভাই জিউসের দ্বারা প্রতারিত হয়ে ওঠে নরকের রাজা। যারপর জিউসে সৃষ্টি করে মানব জাতি, আর এই মানব জাতির প্রার্থনাতেই এই তিন গড অমরত্ব লাভ করে, এবং মানব জাতির উপাসনাতেই তারা আরো শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ তাদের স্রষ্টাকে অবজ্ঞা করতে শুরু করে, যেটা একদমই ভালো বিষয় না। কিন্তু অ্যাক্টিসিয়াস নামক একটি রাজা সর্বপ্রথম তার প্রজাদের উদ্দেশ্যে ঘোষণা করে গডদের উদ্দেশ্যে প্রার্থনা করার আর কোনো প্রয়োজন নেই, কারণ মানব জাতি গডদের কাছে চিরকালই একটি খেলনার মতো, তাই এখন থেকে তাদেরকে আমরা আর মানব না। যার পর অন্য গডরা অ্যাক্টিসিয়াস এবং তার সৈন্য সামন্তদের পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেও জিউস এই সিদ্ধান্ত বাতিল করে দেয়, কারণ তিনি যেহেতু মানব জাতির সৃষ্টি করেছিলেন, তাই মানব জাতির প্রতি তার এক গভীর প্রেম ছিল। তাই কাউকে হত্যা না করে শুধুমাত্র রাজা অ্যাক্টিসিয়াসকে শিক্ষা দেওয়ার জন্য জিউস রাজা অ্যাক্টিসিয়াসের রূপ ধারণ করে তার রানীর ঘরে পৌঁছে যায়, এবং অ্যাক্টিসিয়াসের রূপ নিয়ে তার রানীর সঙ্গে রাত্রিও যাপন করে। কিন্তু লাস্ট মুহূর্তে অ্যাক্টিসিয়াস এবং তার রানী দুজনেই জানতে পেরে যায় জিউস রূপ পালিতে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে, আর এর কিছুদিনের মধ্যেই অ্যাক্টিসিয়াস আবিষ্কার করে তার রানী গর্ভবতী হয়ে পড়েছে। এমনকি এটাও জানতে পারে ওই আগত সন্তানের পিতা সে না জিউস। ফলস্বরূপ তার ওয়াইফ সন্তান প্রসব করার পরে জিউসের উপর রাগান্বিত হয়ে সে ওই সন্তান সহ তার বউকে একটি কফিনে বন্দি করে সমুদ্রের জলে ফেলে দেয়, এবং জিউসের উদ্দেশ্যে জানিয়ে দেয়, না এই নোংরা মহিলাকে আমি বাঁচিয়ে রাখবো, আর না বাঁচিয়ে রাখবো তোমার এই জারদ সন্তানকে। কিন্তু জিউস এই সমস্ত কিছু দেখে লাইটনিং এর মাধ্যমে তার উপর আঘাত করে প্রতিশোধ নেয়। অন্যদিকে দেখা যায় সমুদ্রে মাছ ধরতে থাকা একজন জেলে জলে ভাসিয়ে দেওয়া সেই কফিনটি উদ্ধার করে, এবং সেটা ওপেন করে এসে দেখতে পায় তার মধ্যে একটি জীবন্ত বাচ্চা সহ একটি মৃত মহিলা রয়েছে। তাই অন্য কোনো উপায় আর না থাকায় সেই ওই বাচ্চাকে নিজের মতো করে লালন পালন করতে শুরু করে, যার নাম সে রাখে পার্সিয়াস। এবার এই সময় থেকে বেশ কয়েক বছর পর পার্সিয়াস যখন প্রকৃতপক্ষে একজন যুবক, তখনই একদিন মাছ ধরার টাইমে তারা সমুদ্রের একটি উপকূলবর্তী এলাকায় দেখতে পায় আরগাসের একদল সৈন্য দেবতাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হিসেবে জিউসের একটি বড় মূর্তি ধ্বংস করে দেয়। কিন্তু ঠিক তখনই বড় সাইজের একদল বাদুড় সেখানে উপস্থিত হয় সেই সমস্ত সৈন্যদের নিমেষেই হত্যা করে। এমনকি লাস্ট টাইমে পার্সিয়াসের মাছ ধরার ওই নৌকাটিকেও তারা ধ্বংস করে দেয়, যার ফলে নৌকায় থাকা পার্সিয়াসের পুরো পরিবার জলে ডুবে সেখানেই মারা যায়। শুধুমাত্র বেঁচে যায় পার্সিয়াস, যাকে অন্যান্য সৈন্যরা সমুদ্র থেকে উদ্ধার করে আরগাসের রাজা ক্যাফিয়াস এবং রানী ক্যাসিওপিয়ার সম্মুখে উপস্থিত করে, যারা সেই মুহূর্তে গডদের বিরুদ্ধে তাদের অভিযান উদযাপন করছেন। মানে এই যে কিছুক্ষণ আগেই একটি মূর্তি ভাঙা হয়েছে, ঠিক এই রকম ভাবেই বহু জায়গায় গডদের উদ্দেশ্যে প্রার্থনাও বন্ধ করা হয়েছে, আর এই সমস্ত কাজ বন্ধ করিয়েই রাজভবনে বেশ একটা বড় উৎসব পালন করা হচ্ছে,
যেটা তাদের একমাত্র মেয়ে অ্যান্ড্রোমিডার একদমই পছন্দ না, কারণ গডের উপর তার বিশ্বাস এখনো রয়েছে। এমনকি সে এটাও মনে করে তার বাবা মা গডদের বিরুদ্ধে যেটা করছে সেটা সম্পূর্ণ মানব জাতির জন্য একটি বড় বিপদ ডেকে আনবে। কিন্তু রানী ক্যাসিওপিয়া মেয়ের সাহস বাড়ানোর জন্য তাকেই একটি গডের সঙ্গে তুলনা করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় হেডিস উপস্থিত হয় তার ভাই জিউসের সম্মুখে এবং তাকে জানায় তোমার তৈরি করা মানব সমাজ এখন আমাদের মাথায় চড়ে বসেছে, তাই আমি চাই তুমি আমাকে পারমিশন দাও ওদের সঙ্গে মোকাবিলা করার। তারপর দেখো কিছু দিনের মধ্যেই আবারও মানব সমাজ একইভাবে তোমাদের পার্থক্য করতে শুরু করবে। কিন্তু জিউস প্রথম দিকে তার এই প্রস্তাবে রাজি না হলেও আরেক ভাই পোসাইডনের কথায় হেডিসকে সে দায়িত্ব দিয়ে দেয় মানব জাতির সঙ্গে এই সমস্ত কাজকর্মের মোকাবিলা করার। ফলস্বরূপ পরবর্তীতে হেডিস পৌঁছে যায় আরগাসের রাজদুয়ারে, আর প্রথমেই সে সেখানকার সমস্ত সৈন্যদের পরাস্ত করে রানী ক্যাসিওপিয়াকে দ্রুত বার্ধক্যের মাধ্যমে হত্যা করে, যার পর সে রাজসভায় উপস্থিত সকলকেই উদ্দেশ্য করে জানিয়ে দেয় গডদের উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করে তারা ভুল করেছে, যে ভুলের মাসুল হিসাবে তাদের এই পুরো আরগাসই এখন ধ্বংস হয়ে যাবে। আর যদি তারা এই ধ্বংস আটকাতে চায় তাহলে গডদের সঙ্গে তুলনা করা তাদের রাজকুমারী অ্যান্ড্রোমিডাকে বলিদান দিতে হবে। আর এই কাজের জন্য হেডিস তাদেরকে মাত্র 10 দিন টাইম দেয়, আর জানিয়ে দেয় এই 10 দিনের মধ্যে তারা যদি তাদের রাজকুমারীকে বলিদান না দেয় তাহলে সে তার তৈরি সেই ভয়ঙ্কর ক্র্যাকেনকে পাঠাবে তাদের এই সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে। এবার এই হুমকি দিয়ে হেডিস এখান থেকে চলে যাওয়ার পথে পার্সিয়াসের পরিচয় সে এই রাজসভায় সবার সম্মুখে উন্মুক্ত করে দেয়। মানে সে এইটা জানিয়ে দেয় যে এই ছেলে জিউসের পুত্র। ফলে গড চাইল্ড হওয়ার কারণে তার উপরেও টর্চার শুরু হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই রাজা ক্যাফিয়াস এবং রাজকুমারী অ্যান্ড্রোমিডার আদেশে তার উপর এই টর্চার বন্ধ করে তাকে একটি জেলে বন্দি করে দেওয়া হয়, যেখানেই তার সঙ্গে দেখা করতে আসে আয়ো নামক একটি মহিলা। এবার পার্সিয়াস যখন দেখে এই মহিলা তাকে খুব ভালো করেই চেনে, তখনই সে তার থেকে জানতে চায় তুমি আমাকে কিভাবে চিনলে। উত্তরে ওই মহিলা তাকে তার পুরো অতীত সম্বন্ধে বিবরণ দেয়, মানে কিভাবে তার জন্ম হয়েছে আর সে কিভাবে তার পালিত বাবা মায়ের কাছে পৌঁছেছে, এই সমস্ত ঘটনায় সে তাকে জানায়। মানে সোজা কথা যেটা আমি এই ভিডিওর একদম প্রথমেই আপনাদেরকে জানিয়েছি। তো এই সব শুনেই কৌতূহল বশত পার্সিয়াস তার থেকে জানতে চায় তুমি কি তাহলে কোনো দেবী। উত্তরে ওই মহিলা তাকে জানায় না, আমি কোনো মানুষও না আবার দেবীও না, এই দুইয়ের মাঝে আমার অবস্থান। আসলে আজ থেকে বহু বছর আগে আমি এক গডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম, যে কারণে তিনি আমাকে বয়সহীনতার অভিশাপ দিয়েছিলেন, তাই যুগ যুগ ধরে আমি এই একই বয়সে রয়ে গেছি। যাই হোক, এই সমস্ত কিছু জানবার পরেই আইও তাকে জানায় তুমি জন্ম নিয়েছ ক্র্যাকেনকে হত্যা করার জন্য, আর সেই অপেক্ষাতেই আমি এত দিন রয়েছি। এমনকি সেই ছোট থেকেই আমি তোমাকে অল টাইম ফলো করে চলেছি। কিন্তু এই কথা শুনে পার্সিয়াস তাকে জানায় আমি জানি না আমার জন্ম কেন হয়েছে বা কিভাবে হয়েছে, তবে আমার জীবনের একমাত্র লক্ষ্য ক্র্যাকেনকে হত্যা করা না, হেডিসকে হত্যা করা। কারণ পার্সিয়াস খুব ভালোভাবে লক্ষ্য করেছিল হেডিসই তাদের নৌকা ধ্বংস করেছে, আর তার কারণেই তার বাবা মা মারা গেছে। যেটা শুনে আয়ো তাকে জানায় তুমি যদি ক্র্যাকেনকে হত্যা করতে পারো তাহলে হেডিস এতটাই কমজোরি হয়ে যাবে যে তাকে হারানো তোমার পক্ষে আর কোনো ব্যাপারই থাকবে না, তাই তোমার এখন প্রথম কাজ হলো ক্র্যাকেনকে হত্যা করা। যেটা শুনে আয়োর সাহায্য নিয়েই আরগাসের সেরা কিছু সৈন্যদের নিয়ে পার্সিয়াস এবং আয়ো বেরিয়ে পড়ে স্টিজিয়ান নামক এক ডাইনিদের উদ্দেশ্যে। কারণ আয়ো জানিয়েছে ক্র্যাকেনকে কিভাবে হত্যা করা যায় এটা শুধুমাত্রই স্টিজিয়ান উইচরাই জানে। এনিওয়ে, এই রাজ্য থেকে রওনা হওয়ার আগেই সেখানকার সাধারণ প্রজারা তাদেরকে বহুভাবে রিকোয়েস্ট করে গডদের বিরুদ্ধে এই লড়াই সমাপ্ত করার জন্য। মানে রাজকুমারীকে বলিদান দিয়ে জিউসের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই তাদের জন্য ভালো হবে। কিন্তু তারা কোনো কথা না শুনে পার্সিয়াসের সঙ্গে রওনা হয় ডাইনিদের উদ্দেশ্যে। অন্যদিকে হেডিস যখন জানতে পারে পার্সিয়াস ক্র্যাকেনকে হত্যা করার পরিকল্পনা করছে, তখন সে পৌঁছে যায় আরগাসের প্রাক্তন রাজা অ্যাক্রিসিয়াসের কাছে। মানে যে রাজা ছোটবেলাতেই পার্সিয়াস এবং তার মাকে কফিনে বন্দি করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু সেই টাইমে জিউস তার উপর আক্রমণ করায় তার এক দিক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই বর্তমানে সে লোক সমাজের কাছ থেকে পুরোপুরি লুকিয়ে ক্যালিবস নাম নিয়ে একান্তে জীবনযাপন করছে। আর হেডিস তার এই সুযোগ নিয়েই তাকে জানায় তোমার শত্রু আর আমার শত্রু একজনই। মানে সে এখন জিউসের কথা বোঝাতে চাইছে।
কারণ প্রথমেই আপনাদেরকে জানিয়েছি হেডিস তার ভাই জিউসের দ্বারা প্রতারিত হয়ে নরকের রাজা হয়েছিল, যে কারণে সে তখন থেকেই তার প্রতি ক্ষিপ্ত, আর তার কাছে এইটাই সুযোগ সেই প্রতারণার বদলা নেওয়া। তাই এখন সে ক্যালিবাসকে তার কালো শক্তির মাধ্যমে পুনঃস্থিত করে পার্সিয়াসের পিছনে লাগিয়ে দেয় আর জানিয়ে দেয়, তুমি আমার হয়ে পার্সিয়াসকে হত্যা করো আর আমি বিনিময়ে তোমার হয়ে জিউসকে মিটিয়ে দেব। এবার এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে, হেডিস তো চাইলে নিজেই পার্সিয়াসকে হত্যা করতে পারে, তাহলে সে কেন ক্যালিবাসকে এই কাজে লাগাচ্ছে? আসলে হেডিস এখন চায় না জিউস কোনো মতে এখন তার বিরুদ্ধে চলে যাক, কারণ জিউসের ক্ষমতা যেমন মানব জাতির প্রার্থনা থেকে বৃদ্ধি পায়, হেডিসের ক্ষমতা তেমন মানব জাতির ভয় থেকে বৃদ্ধি পায়। আর এই মুহূর্তে মানব জাতি যেহেতু ভয়ে রয়েছে, তাই হেডিসের ক্ষমতাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর যতক্ষণ না সে সর্বোচ্চ ক্ষমতাবান হচ্ছে, ততক্ষণ সে কিছুতেই চায় না জিউসদের বিরুদ্ধে চলে যাক। আশা করি আপনাদের ব্যাপারটা বুঝতে পারলাম। ওকে, তো এই একই টাইমে আরো একদিকে দেখা যায়, জিউস যখন জানতে পারে তার এক পুত্র পার্সিয়াস ক্রাকেনকে হত্যা করার জন্য আলগাস থেকে রওনা হয়েছে, তখনই সে পার্সিয়াসকে সাহায্য করার জন্য অলিম্পাসের একটি তলোয়ার উপহার দেয়। কিন্তু সেনেক ড্রাকো যখন তাকে জানায় এটা তোমার বাবার দেয়া উপহার, তখনই সে এটা গ্রহণ করতে অস্বীকার করে এবং ড্রাকোকে সেটা দিয়ে দেয়। মানে পার্সিয়াস নিজেকে একদমই একজন সাধারণ মানুষ মনে করে, আর জিউস যে তার পিতা এইটা সে একদমই স্বীকার করতে চায় না। এমনকি ঠিক এই কারণের জন্যই সে এক উড়ন্ত ঘোড়া পেগাসাসকেও প্রত্যাখ্যান করে, যেগুলি তার এই কাজে সাহায্যের জন্য তার বাবাই তাকে পাঠিয়েছিল। যাই হোক, এই চলার পথে কলুষিত সেই ক্যালিবাস তাদের উপর আক্রমণ করে বসে, এমনকি পার্সিয়াসকে সে হত্যা করার চেষ্টা করে। কিন্তু এক টাইমে ড্রাকো ক্যালিবাসের হাত ছিন্ন করলে সে সেখান থেকে পিছু হাঁটতে বাধ্য হয়, যদিও পার্সিয়াস তাকে এত সহজে ছেড়ে না দিয়ে তার পিছু করতে শুরু করে। কিন্তু কিছু দূর গিয়ে একটি মরুভূমিতে উপস্থিত হয়ে তারা একটি বড় বিপদের মধ্যে ফেঁসে যায়, কারণ ক্যালিবাসের ওই কাটা হাতের রক্ত যে সমস্ত স্থানে পড়েছে সেখান থেকেই উৎপন্ন হয় দৈত্যাকার কিছু বিচ্ছু, যারা ওই মুহূর্তেই তাদের উপর আক্রমণ করতে শুরু করে। কিছু বিচ্ছুদের তারা হত্যা করলেও বাকিরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। যদিও একদম লাস্ট মুহূর্তে ওই মরুভূমিতে বসবাসকারী জিনরা সেই স্থানে উপস্থিত হয়ে ওই সমস্ত বিচ্ছুদের নিয়ন্ত্রণ করে তাদের হাত থেকে পার্সিয়াসদের উদ্ধার করে। এখানে এই জিনদের সম্বন্ধে একটু বলে দিই, এরা অ্যাকচুয়ালি অন্ধকার জাদুঘরদের দল, যারা এই মরুভূমিতে রাজত্ব করে। মানব জাতির সঙ্গে এই জিনদের বহু দিনের শত্রুতা, কিন্তু এই টাইমে তারা পার্সিয়াস মানে গড পুত্রকে দেখেই তাদেরকে সাহায্য করে। এদিকে পার্সিয়াসের সঙ্গে থাকা সৈন্যরা এই সমস্ত জিনদের একদমই বিশ্বাস করতে নারাজ, কারণ এদের ইতিহাস মোটেও ভালো না। যদিও এখানে যখন পার্সিয়াস তার হাতের ক্ষতর কারণে অসুস্থ হয়ে পড়ে, তখন ওই সমস্ত জিনরাই তাদের ডেরায় এদেরকে থাকতে দেয়। এমনকি পার্সিয়াসের ওই হাতের ক্ষত এই জিনদের নেতা তার জাদুর মাধ্যমে ঠিক করে দেয়। আসলে ক্যালিবাসের আঘাতেই পার্সিয়াসের হাতের ওই ক্ষত সৃষ্টি হয়েছিল, তাই বহু চেষ্টার পরেও তার হাতের ক্ষত কিছুতেই সারানো যাচ্ছিল না, যে কাজ এই জিনদের লিডার নিমেষেই করে দেয়। ফলে বাকিরাও এরপর থেকে এই জিনদের উপর বিশ্বাস করতে শুরু করে। এমনকি পরের দিন ওই জিনদের সাহায্যেই সেই সমস্ত বিচ্ছুদের উপর চড়ে তারা পৌঁছে স্টেজিয়া গার্ডেনে, যেখানেই সেই সমস্ত স্টিজিয়ান টাইনদের সম্মুখে উপস্থিত হয়ে পার্সিয়াস যখন তাদের থেকে জানতে চায় ক্র্যাকেনকে কিভাবে হত্যা করা যেতে পারে, তখনই ওই সমস্ত ডাইনিরা পার্সিয়াসকে জানায় যে কোনো খবর জানার বিনিময়ে তাদেরকে কিছু উপহার দিতে হবে। আর যেহেতু তারা এই মুহূর্তে কিছু আনেনি, তাই একটি সৈন্যকে তারা তাদের কাছে রেখে দিতে চায় খাদ্য হিসাবে। কিন্তু পার্সিয়াস তাদের দেখার একমাত্র চোখ কেড়ে নিয়ে হুমকি দেয়, তারা যদি শান্তভাবে তাদের এই বিষয়ে সাহায্য না করে তাহলে এই চোখ সে এখনই ফেলে দেবে। ফলে ডাইনিরাও দ্বিতীয় আর কোনো রাস্তা না পেয়ে পার্সিয়াসকে জানায় ক্র্যাকেনকে কোনো হাতিয়ারের সাহায্যেই মারা সম্ভব না, তাকে একমাত্র হারাতে পারে মেডুসা। কারণ মেডুসার চোখের দিকে তাকালে যে কোনো জীবন্ত জিনিসই সঙ্গে সঙ্গে পাথরে রূপান্তরিত হয়। তাই কোনোভাবে যদি মেডুসাকে ক্র্যাকেনের সম্মুখে হাজির করা যায় তাহলে সেও সঙ্গে সঙ্গে পাথরে রূপান্তরিত হবে। কিন্তু ওই সমস্ত ডাইনিরা পার্সিয়াসকে এটাও জানায় মেডুসাকে কাবু করা কখনোই সম্ভব না, তাই তাকে কোনোদিনই ক্র্যাকেনের সম্মুখে হাজির করা যাবে না। যেটা শুনে পার্সিয়াস সিদ্ধান্ত নেয় তাহলে মেডুসার মাথা কেটেই আমি নিয়ে যাব ক্র্যাকেনের সম্মুখে, কারণ ক্র্যাকেনকে হারাতে না পারলে সে হেডিসকে কোনোদিনই হারাতে পারবে না।
এবার এই মনোভাব নিয়েই সে যখন এখান থেকে রওনা হতে যাবে, ঠিক তখনই ওই ডাইনিরাই আবার তাকে জানিয়ে দেয় তোমার ভাগ্যে লেখা আছে তুমি ওখানেই মারা যাবে, তাই তোমার দ্বারা এই কাজ কখনোই সম্ভব হবে না। যদিও এটা শুনেও পার্সিয়াস থেমে না থেকে আন্ডারওয়ার্ল্ডের সেই কিনারার উদ্দেশ্যে রওনা হয়, যেখানেই রয়েছে মেডুসা। কিন্তু এই ভবিষ্যৎবাণী শোনার পর জিনদের লিডার ছাড়া বাকি জিনরা সকলেই সেই স্থান থেকে ফিরে যায়, কারণ তারা ভেবে নিয়েছে তারা সকলেই এখানে মারা যাবে। এমনকি আরগাসের কিছু শিকারীরাও তাদের সঙ্গ ছেড়ে এই স্থান থেকে ফিরে যায়। যাই হোক, এখান থেকে আন্ডারওয়ার্ল্ডের রওনা হওয়ার টাইমে স্বয়ং জিউসি পার্সিয়াসের সঙ্গে দেখা করতে আসে এবং পার্সিয়াসকে জানায় তুমি তো তোমার ভবিষ্যৎ জেনেই গেছো, তাই এরপর সামনের দিকে অগ্রসর আর না হয়ে তুমি আমার সঙ্গে অলিম্পাসে চলো, যেখানে তুমি স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। কিন্তু পার্সিয়াস তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে জিউস তাকে একটি সোনার কয়েন উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। এবার এই কয়েন কি কাজে লাগবে সেটা এই মুহূর্তে পার্সিয়াস বুঝতে না পারলেও কিছুক্ষণ পর তারা যখন আন্ডারওয়ার্ল্ডের একটি সীমানায় উপস্থিত হয়, তখনই সে বুঝতে পারে এই কয়েনের মাধ্যমে তারা আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করতে পারবে, যেখানেরই একটি বিশেষ স্থানে তারা দেখা পাবে মেডুসার। যাই হোক, এখানে আয়ো তাদেরকে জানিয়ে দেয় ওই স্থানে শুধুমাত্র পুরুষরাই প্রবেশ করতে পারে, তাই সে ওই স্থানে প্রবেশ করতে পারবে না। কিন্তু ইতিহাসে আজ পর্যন্ত যতজন পুরুষ এই স্থানে প্রবেশ করেছে কেউই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়নি, সকলেই মেডুসার দৃষ্টিতে পাথর হয়ে গেছে। কিন্তু পার্সিয়াসের তো যে কোনো মূল্যে তাকে চাই, তাই সকলে মিলেই সেই স্থানে প্রবেশ করে মেডুসার শিরচ্ছেদ করে নিয়ে আসার জন্য। কিন্তু ওই স্থানে প্রবেশের পরেই পার্সিয়াসের সঙ্গে থাকা সকলেই এক এক করে মেডুসার দৃষ্টিতে পাথর হয়ে যায়। যদিও একদম লাস্ট মুহূর্তে পার্সিয়াস তার কাজে ঠিকই সক্ষম হয়, মানে সে মেডুসার শিরচ্ছেদ করে তার মাথা সংগ্রহ করে। এরপর বাইরে বেরিয়ে সে লক্ষ্য করে ক্যালিবোস আবারও সেই স্থানে উপস্থিত হয়ে আয়োকে হত্যা করার জন্য পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে। ফলে পরবর্তীতেই আবারও পার্সিয়াসের সঙ্গে তার লড়াই শুরু হয়। কিন্তু এই মুহূর্তে সে তার সঙ্গে পেরে উঠতে না পারায় এক প্রকার বাধ্য হয়ে জিউসের দেয়া সেই তলোয়ার ব্যবহার করে ক্যালিবোসকে এখানেই হত্যা করে, যার পর আহত আয়োর সম্মুখে উপস্থিত হতেই সে পার্সিয়াসকে জানায় তোমার হাতে টাইম একদমই কম, কারণ হেডিস ঘোষণা করেছিল 10 দিন পর সূর্যগ্রহণের টাইমে সে ক্রাকেনকে পাঠাবে পুরো আরগাসকে ধ্বংস করার জন্য, যে সূর্যগ্রহণ অলরেডি শুরু হয়ে গেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব পার্সিয়াসকে আরগাসে পৌঁছতে হবে ক্রাকেনকে হারানোর জন্য। কিন্তু পার্সিয়াস এই মুহূর্তে তাকে ছেড়ে যেতে কিছুতেই রাজি না, কারণ এই কয়েকদিনেই পার্সিয়াস তাকে ভালোবেসে ফেলেছে। যদিও আয়ো মারা যাওয়ার পর এখান থেকে উদাও হয়ে যাওয়ার পরেই সেই পেগাসাস নামক উড়ন্ত ঘোড়ার মাধ্যমে মেডুসার মাথা নিয়ে সোজা রওনা হয় আরগাসের উদ্দেশ্যে। এইদিকে দেখা যায় আরগাসের কিছু নাগরিক একত্রিত হয়ে হেডিসের একটি সম্প্রদায় তৈরি করেছে, যারা রাজার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হেডিসের কথা মতো রাজকুমারী অ্যান্ড্রোমেডাকে ক্রাকেনের কাছে বলি দেওয়ার জন্য তুলে আনে, কারণ তারা কিছুতেই চায় না রাজা জেদের বসে পুরো আরগাসে ধ্বংস হয়ে যায়। তাই রাজকুমারীকে বলি দিয়ে তারা আরগাসকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু অন্যদিকে অলিম্পাসে দেখা যায় হেডিস তার ভাই জিউসের কাছে উপস্থিত হয়ে তার থেকে পারমিশন চায় ক্রাকেনকে মুক্ত করার জন্য, যাতে ক্রাকেন পুরো আরগাসকে ধূলিসাৎ করে দিতে পারে। আর জিউসও আরগাসবাসীদের উপর রাগান্বিত হয়ে হেডিসকে সেই পারমিশনও দিয়ে দেয়। ফলে ক্রাকেনও মুক্ত হয়ে আরগাসে উপস্থিত হয়ে সেখানে ধ্বংসলীলা চালাতে শুরু করে। আর এই সব দেখে জিউস বুঝতে পারে ক্রাকেনের মাধ্যমে হেডিস তার নিজের ক্ষমতাই বাড়াচ্ছে, তার কোনো লাভ হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে অনেক দেরি হয়ে গেছে, কারণ জিউস নিজেও ওই ক্রাকেনকে হারাতে পারবে না। আর হেডিসও এই মুহূর্তে তাকে জানিয়ে দেয় সে যেমন একদিন তাকে ধোঁকা দিয়ে আন্ডারওয়ার্ল্ডের রাজা বানিয়েছিল, আজও ঠিক সেই রকম ভাবেই সে তাকে ধোঁকা দিয়ে তার শক্তি বাড়াচ্ছে। আসলে আমরা আগে থেকেই জানি জিউসের ক্ষমতা বাড়ে মানবজাতির প্রার্থনার মাধ্যমে, আর হেডিসের ক্ষমতা বাড়ে মানবজাতির ভয়। আর এই মুহূর্তে যেহেতু ক্রাকেনের হামলায় আরগাসবাসীরা পুরোপুরি ভীত, সে কারণেই হেডিসের ক্ষমতাও বাড়তে শুরু করেছে। যাই হোক, পরবর্তীতে পার্সিয়াসকে আরগাসে ফিরে আসতে দেখে হেডিস তাকে থামানোর জন্য কিছু হারপিস পাঠায়। কিন্তু পার্সিয়াস সেই সমস্ত প্রাণীদের অনায়াসে পরাজিত করে একদম সঠিক টাইমে মেডুসার সেই কাটা মাথা ব্যবহার করে ক্রাকেনকেও পাথরে পরিণত করে, মানে এক লাস্ট পার্সিয়াস আরগাসকে রক্ষা করে। এই সবের মধ্যেই রাজা ক্যাফিয়াস
ওই পাথর হয়ে যাওয়া ছিন্ন ভিন্ন ক্র্যাকেনের নিচে চাপা পড়ে মারা যায়, আর রাজকুমারীও উপর থেকে জলে পড়ে যায়। যেটা দেখে পার্সিয়াস রাজকুমারীকে বাঁচতে গেলে হেডিস তার সম্মুখে উপস্থিত হয়, আর পার্সিয়াসকে উদ্দেশ্য করে জানায়, ক্র্যাকেনকে হত্যা করলেও তুমি আমাকে কোনোদিনই মারতে পারবে না, কারণ আমি একজন গড। যেটা শুনে পার্সিয়াস তাকে জানায়, তুমি হয়তো বেঁচে থাকবে, কিন্তু আমাদের মাঝেই থাকবে না। এই বলে সে তার কাছে থাকা অলিম্পাসের সেই তলোয়ার দিয়ে হেডিসকে আবারও আন্ডারওয়ার্ল্ডে ফিরিয়ে দেয়। মানে মানব জাতি এখনকার মতো তার থেকে মুক্তি পায়। এরপর জলে ঝাঁপ দিয়ে রাজকুমারীকে উদ্ধার করলে রাজকুমারী তার পাশে থেকে আরগাসের রাজা হওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করে, যদিও পার্সিয়াস রাজকুমারীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যায়। যার পর দেখা যায় জিউস আবারও পার্সিয়াসের সম্মুখে হাজির হয়, আর এবারও সে তাকে অলিম্পাসে নিয়ে আসার প্রস্তাব দেয়, কিন্তু দ্বিতীয়বারও পার্সিয়াস তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এখানে জিউস পার্সিয়াসকে সতর্ক করে দেয়, হেডিস কিন্তু এখানে তার অন্ধকার শাসন চালাতে আবারও ফিরে আসবে। কিন্তু এই সব শুনেও পার্সিয়াস এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। তাই এখান থেকে জিউস ফিরে যাওয়ার আগে সে তার ক্ষমতার মাধ্যমে আয়োকে পুনরুজ্জীবিত করে তাদেরকে একসাথে থাকার অনুমতি দেয়। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। আচ্ছা, ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম 3 ভাই নিজের পিতাকেই পরাজিত করে সাম্রাজ্য দখল করেছিল। এর নির্দিষ্ট কারণ মাইথোলজিতে উল্লেখ আছে। আসলে জিউসের পিতা কোনো জায়গা থেকে জানতে পেরেছিল তার কোনো পুত্রর হাতেই তার মৃত্যু হবে, যে কারণে সে তার পুত্রদের জন্মের পরেই তাদেরকে হত্যা করত। কিন্তু এই 3 ভাইকে তার মা কোনো প্রকারে তার বাবার হাত থেকে বাঁচিয়ে অন্যত্র সাইড করে দেয়, আর এই 3 ভাই বড় হয়ে বাবার অরাজকতার বিরুদ্ধে লড়াই করে তাকে পরাস্ত করে। এইটা কিন্তু মুভিতে উল্লেখ করা নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, এইটা মাইথোলজি অনুযায়ী আমি আপনাদেরকে জানালাম। সবই গুগল বাবার দয়ায় জানা, তাই আমার এই জানায় যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কিন্তু ধরিয়ে দেবেন। আর হ্যাঁ, এই মুভি দ্বিতীয় পার্ট মুক্তি পেয়েছে 2012 সালে র্যাথ অফ টাইটান নামে। তাই এই মুভি আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন সেকেন্ড পার্ট নিয়ে আসার জন্য। কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে। এই ভিডিওতে আমি 10,000 লাইক দিলাম, সেইটা যদি আপনারা কমপ্লিট করে দেন খুব শীঘ্রই আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য